স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগের সাথে রয়েছে আমি ঝুমুর বাড়ি। দর্শক, আজকে আমরা আলোচনা করব অবশ্যই কোটা সংস্কার চলমান পরিস্থিতি নিয়ে। আমাদের সাথে সেই আলোচনায় আপনারা যেমন রয়েছেন তেমনি আমাদের সাথে যুক্ত আছেন জাহিদুল হাসান পিন্টু, সম্পাদক ডিবিসি নিউজ, এবং একই সাথে আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন অধ্যাপক ডক্টর মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজনীতি বিশ্লেষক। দর্শক, সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে আজ প্রজ্ঞাপন প্রকাশ করল সরকার। অবিলম্বে এটি কার্যকর করা হবে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী। বিদেশি কূটনীতিকদের দেশ ছাড়ার মতো কোনো পরিস্থিতিও তৈরি হয়নি, এমনটা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। আমরা একটা প্রতিবেদন দেখে আসবো। প্রশাসন মন্ত্রী জনাব ফরহাদ হোসেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের আপিল বিভাগের রায় আসার ৪৮ ঘন্টার মধ্যেই সংবাদ সম্মেলন করে প্রজ্ঞাপন প্রকাশ ও তার বিস্তারিত তুলে ধরতে গুলশানে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী। আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমরা আমাদের কথা রেখেছি। মেধাভিত্তিক 93 বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনা সন্তানদের জন্য 5 আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1 ও তৃতীয় লিঙ্গ ও প্রতিবন্ধীর জন্য 1% করে কোটা বরাদ্দ রাখলেও প্রশ্ন উঠেছে, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানরা আসলে বয়স বিবেচনায় চাকরি প্রত্যাশী হিসেবে আছেন কিনা। মন্ত্রী বললেন, কোটার পদ শূন্য থাকলে মেধা থেকে পূরণ করা হবে। নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদ সমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে। আপিল বিভাগের রায়ের একটা কমা, দাড়ি, কমা, সেমিকলন বদলানোর ক্ষমতা আমাদের নাই। অবিলম্বে এটি কার্যকর করা হবে জানিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান আইনমন্ত্রী। বলেন, পরিস্থিতি অস্থির করলে কঠোর হবে সরকার। এই কোমলমতি শিক্ষার্থীরা বাড়িতে ফিরে যাক এবং সরকার এই ষড়যন্ত্র মোকাবেলা করার মতন যথেষ্ট শক্তি আছে। তবে কবে খুলবে শিক্ষা প্রতিষ্ঠান তা স্পষ্ট করেননি শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী মহোদয় বলছেন যে এরকম কেউ দেয় নাই। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংস করছে একটি গোষ্ঠী। আন্তর্জাতিক গণমাধ্যমেও ভুল উপস্থাপনের অভিযোগ করেন তিনি। বিভিন্ন ইন্টারন্যাশনাল মিডিয়া ভুল তথ্যগুলো এই কারণে দিচ্ছে। আমি একটু আগে ফ্রান্স 24-এ দেখলাম টোটালি ওয়ান সাইডেড একটা ভুল তথ্য তারা দিচ্ছে, যে আক্রমণগুলি হয়েছে এগুলো কোনো খবর নাই। এবং ছাত্রদের সাথে যে আমাদের সরকারি এনগেজমেন্ট তাদের সাথে শান্তিপূর্ণভাবে যে সমাধান এবং সমাধান যে হয়ে গেছে আমরা দেখছিলাম। এবং একই সঙ্গে জানিয়ে রাখি, এই যে তথ্য প্রতিমন্ত্রী বলছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে ভুল তথ্য উপস্থাপনের বিষয়টি, সেই বিষয়টি নিয়ে আজ পররাষ্ট্রমন্ত্রীও কথা বলেছেন এবং সেই কারণে কূটনীতিক পাড়ায় এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে। সেই বিষয়গুলো নিয়েও কথা বলবো, কিন্তু শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে, প্রজ্ঞাপন তো হয়ে গেল, এখন ছাত্রদেরকে রাস্তা থেকে স্কুলে ফেরার বা পড়ার টেবিলে ফেরার কথা বলা হচ্ছে। পাশাপাশি না ফিরলে বা আবারও সংঘর্ষ হলে কঠোর ব্যবস্থার কথাও নিতে হবে, এমন আইনমন্ত্রী বলছেন। আমরা জাহিদুল হাসান পিন্টু, আপনার কাছ থেকে মন্তব্য চাই। ধন্যবাদ আপনাকে। দেখেন, শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান, আমার মনে হয় কথাটা অন্যভাবে বলি। শিক্ষার্থীরা কি রাজপথে আছে কিনা? শিক্ষার্থীরা তো রাজপথে অনেক দিন ধরেই নেই। আপিলের ডিভিশন যখন জাজমেন্ট দিয়েছে যে আপনার কোটা আপনার সাধারণ মেধাবীদের জন্য 93% আর বাকি সংরক্ষণ যে 7% করা হয়েছে, এর মধ্যে দিয়েই তো শিক্ষার্থীদের বিজয় হয়ে গেছে। এবং এরপরে তো শিক্ষার্থীদের, মানে আমি বলছি যারা এই দাবিটা করছে শিক্ষার্থীরা, এখন আন্দোলনকারী তো ঢাকা শহরে তো আমি কোনো আন্দোলনকারী আর দেখিনি। যারা আন্দোলনকারী হলে তো আপনার কিছু পলিটিক্যাল স্টেটমেন্ট থাকবে, রাজনৈতিক কর্মসূচি থাকবে, বক্তব্য থাকবে, দাবিনামা থাকবে। যারা রাজপথে এই ঘটনাগুলি ঘটিয়েছে তাদের সঙ্গে তাদের রাজনৈতিক আপনার কোনো চাওয়া পাওয়া আমি দেখিনি। আর শিক্ষার্থীদের চাওয়া পাওয়াটা আগেই পূরণ হয়ে গেছে। এখন যেটা হয়েছে শুধু আপনার ক্লারিক্যাল জবটা বাকি ছিল, আপনার একটা প্রজ্ঞাপন জারি করা। তো এইটাও আপনার জারি করার আগেই তো ওটা ফাইনাল হয়ে গেছে। আপিলের ডিভিশনের জাজমেন্ট হয়ে যাওয়ার পর তো আর কোনো কথা বাকি থাকে না। তো সেই ক্ষেত্রে তারপরেও ধরে নিলাম যে এই যারা আপনার শিক্ষার্থী, যারা সরকারি চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা আপনার অপেক্ষা করছিল প্রজ্ঞাপনের জন্য, প্রজ্ঞাপনও হয়ে গেল। আজকে
এই মুহূর্ত থেকে, মানে প্রজ্ঞাপনটা যেই মুহূর্ত জারি হয়েছে সেই মুহূর্ত থেকে এই শিক্ষার্থীদের বলা উচিত আমরা পড়ার টেবিলে ফিরে যাচ্ছি, ঘরে ফিরে যাচ্ছি, বা এতদিন যারা করেছে এটা আমরা ছিলাম না তারা বলছে, তারপরও যদি কেউ হয়ে থাকে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা নেন। কারণ আমরা আলোচনায় বসতে চাই, আর আলোচনায় বসার কি আছে, পড়ার টেবিলে ফিরতে চাই, এই কথাগুলো কিন্তু তারা আগে থেকেই বলছিল। এখন প্রজ্ঞাপন জারি হয়ে গেল, তাহলে মূল দাবি তো পূরণও হয়ে গেল, তাহলে এখন যারা বিভিন্ন জন বলছে আমি শুনছি, কারণ এই গ্রুপটার মধ্যে হয়েছে কি, তা যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে তারা কোনো একক নেতৃত্ব এখানে না, এখানে 56 জনের মতো কোঅর্ডিনেটর আছে, তারা বিভিন্ন জায়গায় এক একজন এক এক মতের মানুষ, এক একজন এক এক এজেন্ডা নিয়ে এসেছে। কেউ আসছে সম্পূর্ণই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে, যে কোটায় 56% চলে যায় এটা মেনে নেওয়া যায় না, মানে হাইকোর্টের জাজমেন্টের পরের কথা বলছি, সরকার তো 100% দিয়ে দিয়েছিল সাধারণ আপনার মেধাবীদের জন্য, তাই না? তারপরও এটাকে ইস্যু করলে হাইকোর্টে আপনার যখন জাজমেন্ট দিয়ে দিয়েছে, সরকারই তো এটার বিরুদ্ধে আপিল করলো, মানে সরকারের বক্তব্য আর সাধারণ শিক্ষার্থীদের বক্তব্যের মধ্যে তো কোনো ফারাক ছিল না, একই বক্তব্য। এরপরও এটাকে নিয়ে এই জায়গায় যে আসলো আপনার, এটা আমি রাজনৈতিক আলোচনা বা সরকারের বা যারা উদ্যোগ নেওয়ার কথা সে তাদের ভুলভ্রান্তিটা এক সাইডে রেখেও যদি বলি আমি, যে তারপরও যেই ঘটনাটা ঘটেছে আপিলের ডিভিশনের জাজমেন্টের পরে তো রাজপথে বা কোথাও একটি শিক্ষার্থীরও থাকার কথা না। এখন যারা থাকবে এটা ধরে নেবেন তারা মতলববাজ, তাদের ভিন্ন মতলব আছে, তাদের দাবিগুলি যদি শুনেন সেই দাবিগুলোর সঙ্গে আমিও একমত, কিন্তু এটা আপনি আজকে চাইলেই কালকে পূরণ করতে পারবেন না। যারা এই ঘটনায় মারা গেছে, প্রচুর মানুষের প্রাণহানি ঘটেছে। এই যে আপনি যেটি বলছেন আজকে চাইলে কালকে পূরণ করা সম্ভব নয়, যেটি পূরণ করা সম্ভব সেটি কিন্তু আমরা দেখলাম 7 তারিখ থেকে এগিয়ে রবিবারে নিয়ে আসা হলো এবং তারপর সেটি পূরণ করা আমরা দেখলাম তার একটি বাস্তব চিত্র। কিন্তু বিচার বিভাগীয় তদন্ত কমিটি যেটির কাজ, এবং আপনি কি মনে করছেন যে তারা তো চাইছে যে বিচার আগে হবে, কিন্তু কমিটির কাজ বা তাদের চাওয়া এই জায়গাতে কি মনে হচ্ছে? বিচার আপনি বললেন এটা কি আপনার ধরে এনে ফাঁসি দিয়ে দিবেন? যেখানে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, মানে মানুষের মৃত্যু, এটা তো আর মানুষগুলোকে ফেরত পাবেন না, এটা আমরা চুলচেরা বিশ্লেষণ করতে পারি কার দায় কতটুকু, যার দায় যতটুকু তা নিরূপণ করে প্রত্যেককে আপনার বিচারের আওতায় আনতে হবে। কারণ এটা তো শিক্ষার্থীদের দাবি না শুধু, এটা আমার আপনার সকলের দাবি। মানুষগুলোর মৃত্যু হলো কেন, কোন পরিস্থিতিতে মৃত্যু হলো, বল প্রয়োগ করার কথা ছিল, কতটুকু বল প্রয়োগ করা উচিত কতটুকু উচিত না, ওই সিচুয়েশনে গুলির বিকল্প ছিল কিনা, না গুলি না করলে আরও খারাপ হতো, এগুলো তো বিশ্লেষণ হবে। এই বিশ্লেষণ পরে আপনার এইটা আপনি দাবি জানাতে পারেন, এইগুলো যেন ইন্ডিপেন্ডেন্টলি হয়, এগুলো যেন বায়াসড হতে না হয়। বিচার বিভাগীয় কমিশন যেটা হয়েছে, বিচার বিভাগের প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু তারপরেও অনেক সময় আমরা বিচার বিভাগদের বিচারকদের দেখি এমন সব রিপোর্ট তৈরি করেছেন অতীতে। এই জাস্টিস জয়নুল আবেদিনের কথা যদি বলেন, 21শে আগস্টের গ্রেনেড হামলার যে তদন্ত কমিটি রিপোর্ট দিয়েছিলেন, যাচ্ছে তাই রিপোর্ট না, এটা মনে হয়েছে পার্টির দপ্তর সম্পাদক লিখে দিয়েছে বিএনপির, এইরকম একটা রিপোর্ট তৈরি করেছেন। এইটার উপরে চাপ সৃষ্টি করেন, তদন্তটা নিরপেক্ষ যেন হয়, কমিশন যেন ঠিকমতো কাজ করে, ক্ষতিপূরণগুলো যেন যথাসময়ে দেওয়া হয়। তারপরে আপনার যাদের এই সাধারণ শিক্ষার্থী যারা কোনো ভ্যান্ডালিজমে ছিল না, যারা তার দাবি আদায়ের জন্য রাজপথে গিয়েছে, শুধু এই কারণেই যেন তাদের বিরুদ্ধে কোনো মামলা না হয়, যদি মামলা হয়েও থাকে সেগুলো যেন প্রত্যাহার করা হয়। এই যে গণমামলা হয় না, অজ্ঞাত 100, 1000 ভবিষ্যতে তাদেরকে নির্যাতন করা হয়, সেইগুলোর ব্যাপারে আপনারা কথা বলেন, সেইগুলোর জন্য আপনারা চাপ সৃষ্টি করেন, সেটা এক জিনিস। কিন্তু এর জন্য আমি যদি এই আন্দোলন সংগ্রাম করব, রাজপথ ছাড়বো না, শাটডাউন থাকবে, এটা যখন করবেন, এটার পাশাপাশি যখন আরেকটা গোষ্ঠী আপনাদের নাম ভাঙিয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, এই শহরটাকে তো আগুনের শহর বানাতে শুরু করে ফেলেছিল, এইটা যদি করে দায় দেন আপনাদের নিতে হবে। কারণ আপনার আর প্রাথমিক এবং প্রধান দায়িত্ব, ওনারা তো দায় দেয় না, আগে বলেছেন যে আমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। না, সম্পর্ক নেই। শোনেন, আমি বলে দিলাম এর সঙ্গে আমার সম্পর্ক নেই, এ দিয়ে আপনার দায় এড়ানো যায় না। আপনার সম্পর্ক নেই এটা বলে দেন, আমার তো দাবি পূরণ হয়ে গেছে, আমি আর এই ঘটনার সঙ্গেই আমি নেই।
আপনি যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের অ্যারেস্ট করুন, যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। মানে এই ক্ষয়ক্ষতির সাথে আমাদের সম্পর্ক নেই শুধু নয়, না, আমাকে তো এই টোটাল ঘটনা মানে এর পরে আর কোনো মুভমেন্ট বা কোনো কিছুর সাথে তাদের সম্পর্ক নেই, কারণ তাদের দাবি পুরোপুরি আদায় হয়ে গেছে। তারা এখন প্রতিদিন কথা বলছে কেন? আজকে এক গ্রুপ কথা বলে, কালকে আরেক গ্রুপ কথা বলে, পরশু আরেক গ্রুপ কথা বলে। তাদের মধ্যে আপনার এই জায়গায় সমন্বয়টা থাকা দরকার। এক গ্রুপ তো বলছে এর মধ্যে আমরা নাই, আরেক গ্রুপ বলছে যে আমাদের আন্দোলন চলবে, আরেক গ্রুপ বলছে যে 24 ঘন্টার বা 48 ঘন্টার আলটিমেটাম দিলাম। এটা সব তাদের মধ্যেই। আমি তো বলছি তাদের দাবি দাওয়া যেগুলো পূরণ হওয়ার পূরণ হয়েছে, বাকি যেগুলো আছে তার সহকর্মী সহপাঠী তাদেরকে হত্যা করা হয়েছে বা তারা মৃত্যুর মুখে পড়েছে অথবা তারা কোলাটারাল ড্যামেজ হয়েছে, যেইটাই হোক এটা তদন্ত করে বের করা হবে। প্রত্যেকটা ঘটনার তদন্ত করতে হবে। আমি তো সেটার জন্য চাপ সৃষ্টি করতে বলছি। সরকারের উপর ওই জায়গায় চাপ সৃষ্টি করুন যে এই যেগুলো তদন্ত করবে নিরপেক্ষভাবে করেন। এই বিষয়ে আরো কথা বলবো, আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। চাপ সৃষ্টি করতে গিয়ে আবার না রাস্তায় নেমে পড়ে তারা, এই ভয় তো থেকেই যায়, কারণ তৃতীয় পক্ষের ইন্ধন আগেও ছিল, এখনো যে একেবারে নেই তা কিন্তু বলা যায় না। দর্শক আছেন আপনারা আমাদের সাথে এবং থাকবেন নিশ্চয়ই বিরতির পরও, সেই আশা রেখে বিরতিতে যাচ্ছি। দর্শক স্বাগত জানাই একাত্তর সংযোগে এবং বিরতির পর আবারও ফেরত এলাম। বিদেশি কূটনীতিকদের দেশ ছাড়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার তিনি বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে ঢাকা। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপে ডক্টর ইউনূসের আহ্বান রাষ্ট্রবিরোধী। বিস্তারিত প্রতিবেদনে। ডক্টর ইউনূস তার প্রোটেস্ট ইউনূস ক্যাম্পেইনের মাধ্যমে এক বিবৃতিতে প্রতিবাদ করার অধিকার প্রয়োগের বিরুদ্ধে, সহিংসতা বন্ধে, জাতিসংঘ ও বিশ্ব নেতাদের নিজেদের ক্ষমতার মধ্যে থেকে সবকিছু করার আহ্বান জানান। দাবি করেন হত্যাকাণ্ডের বিচারেরও। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বিষয়টিকে রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে মন্তব্য করেন। এই যে রাষ্ট্রের উপরে হামলা, সেই হামলার কোনো কন্ডেম তিনি করেননি, বরং তিনি আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে বলে তার বিবৃতিতে উল্লেখ করেছেন, সেটিই শুধু উল্লেখ করেছেন। এবং বিদেশি আপনার বিশ্ব নেতাদের এ ব্যাপারে আপনার উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য। এটি রাষ্ট্রবিরোধী। এবং একজন নোবেল লরিয়েট দেশের উপর, রাষ্ট্রের উপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ না জানিয়ে বরং বিবৃতি দিয়েছেন অন্যান্য বিষয় নিয়ে, সেটি সত্যি দুঃখজনক এবং এটি আসলে তার কাছে আশা করা যায় না। আমি এটার নিন্দা জানাই। বিদেশি গণমাধ্যম এবং অনেক নেতাই বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য তুলে ধরে আতঙ্ক ছড়াচ্ছেন বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী। হয়ে বা আল জাজিরার জন্য যে সংবাদগুলো এখান থেকে লোকাল অফিস দিচ্ছে, দিস আর মেনি আর ফলস, ফ্যাব্রিকেটেড এবং ডিস্টর্টেড। মমতা ব্যানার্জির প্রতি যথাযথ সম্মান রেখেই বলতে চাই, তার এই বক্তব্যে অনেকটা বিভ্রান্তি ছড়ানো হয়েছে এবং বিভ্রান্ত হওয়ার সুযোগ রয়েছে। সেজন্য আমরা তার এই বক্তব্যের ব্যাপারে ভারত সরকারকে ইতিমধ্যেই নোট দিয়ে আমরা জানিয়েছি। দু একদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা দূতাবাসগুলোকে আশ্বস্ত করেছি এবং দূতাবাসের কর্মকর্তারা স্টেশন ছেড়ে চলে যাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি। বুধবার কূটনীতিকদের ঢাকায় গত কয়েকদিনের ধ্বংসযজ্ঞ দেখাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তো সুতরাং এটি সাময়িক। ঝুমুর বাড়ি, একাত্তর, ঢাকা। আমরা শুনছিলাম হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী, তার বক্তব্য। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোনে যুক্ত আছেন আবুল হাসান চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়। আপনাকে স্বাগত জানাচ্ছি একাত্তর সংযোগে। আবুল হাসান চৌধুরী, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জি, ধন্যবাদ। জি, যে আপনি তো শুনলেন বক্তব্য। আমরা দেখছি যে পাশের দেশের রাজনীতিবিদ বাংলাদেশ সম্পর্কে যে মন্তব্য দিয়েছেন এবং ডক্টর ইউনূসের বক্তব্য, এ প্রসঙ্গে আপনার কি মনে হয়? না, আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটা শুনি নাই। আচ্ছা, আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে বলেছেন যে ঢাকার রাস্তায় ছাত্রদের রক্ত ঝরছে, এটির তার এই বক্তব্য বিভ্রান্তিমূলক এবং সত্য নয় এমন জানিয়ে ঢাকা থেকে নোট ভার্বাল পাঠানো হয়েছে। এবং একই সাথে ডক্টর ইউনূস জাতিসংঘ সহ সকল দেশের কূটনীতিকের হস্তক্ষেপ চেয়েছেন বাংলাদেশের এই অভ্যন্তরীণ ইস্যুতে। আপনার কি মন্তব্য? প্রথমেই
আমরা বলতে চাই যে খুবই শিগগিরই বাংলাদেশে শান্তি ফিরে আসবে, যেটা আমাদের সকলের কাম্য। যে নিরীহ ভাইদেরকে আমরা হারিয়েছি, যে মায়েদের কোল খালি হয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং আমি নিশ্চিত যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছেন খুবই শিগগিরই যারা এই দুর্ঘটনা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন। দেখুন, বঙ্গবন্ধুর আদর্শে আমরাও ঐক্যবদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটা শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে যখন এগিয়ে যাচ্ছি, এইরকম একটা মর্মান্তিক ঘটনা কারোর জন্য কাম্য নয়। এটা একেবারেই আমরা খুবই বেদনাহত। একই সাথে আমরা বলবো আমাদের দেশে আমরা আমাদের নিজেদের যে সংকট নিজেরাই এটা উত্তরণ করতে পারবো। অন্য দেশের মন্তব্য কোনোভাবেই সম্পূর্ণভাবে অনাকাঙ্ক্ষিত। কোনো দেশেরই কোনো নেতৃবৃন্দর এবং কোনো ব্যক্তিত্বেরই এই ব্যাপারে আলাপ করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি মনে করি সরকার যে পদক্ষেপ নিয়েছেন সেই দিকে তারা এগিয়ে যাবেন। কারণ আমাদের কিন্তু যারা আন্দোলন করছেন এবং আমি এই দেশের একজন নাগরিক হিসেবে বলবো, আশুরার রাত্রে মাননীয় প্রধানমন্ত্রী ত্যাগের মহিমায় মহিমান্বিত সমস্ত মুসলমানের জন্য সেই রাত্রিতে মায়ের মতো একটা আবেদন করেছেন। আমাদের মধ্যে যে ভুল ত্রুটি হয়েছে, যেটা হওয়া উচিত ছিল না, সেই সমস্তকে উত্তীর্ণ করে আজকে যারা এইরকম ভাবে আপনার নৃশংসভাবে হত্যা হয়েছে তাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আবুল হাসান চৌধুরী, আপনাকে যদি একটু স্পেসিফিক্যালি জানতে চাই যে ডক্টর ইউনূস যে আহ্বান জানিয়েছেন এটিকে রাষ্ট্রবিরোধী বলছে, ঠিক কোন জায়গা থেকে মনে হয় যে ব্যাপারটি রাষ্ট্রবিরোধী? ভাবে ফিরে আসি এটা আশা ব্যক্ত করছি। হ্যালো, জি, আপনি শুনতে পেয়েছেন আমার কথা? না, শুনতে পারি নাই। জি, ডক্টর ইউনূস বলছেন যে জাতিসংঘ সহ অন্যান্য দেশের হস্তক্ষেপ চেয়েছেন, যেটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে রাষ্ট্রবিরোধী। কেন রাষ্ট্রবিরোধী বলা হচ্ছে? আমি তো আপনাকে একটু আগেই বললাম, যে কোনো ব্যক্তিত্বই হোক বা রাষ্ট্রই হোক বা মুখ্যমন্ত্রী হোক, আমাদের ব্যাপার ইনশাল্লাহ আমরা নিজেরাই এটাকে যথার্থভাবে এটার সমাধান করব এবং ইনশাল্লাহ সমাধানের দিকে অনেকখানি আমরা এগিয়ে গিয়েছি। এর থেকে আমি তুলনা করতে চাই না। আমরা শান্তিপ্রিয় দেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালকেও ব্যবসায়ী নেতৃবৃন্দকে বলেছেন যে অতি শীঘ্র আমরা শান্তির পথে, সমৃদ্ধির পথে, অগ্রগতির পথে এগিয়ে যাই। এইখানে আমার বক্তব্য থাকবে যে আমরা তিক্ততা বাড়াতে চাই না, আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশের যে সমস্যা এটা সমাধান করতে চাই এবং আমি নিশ্চিত খুব শিগগিরই আমরা সেটা করতে পারবো। আপনাকে ধন্যবাদ জানাই আবুল হাসান চৌধুরী আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজনীতি বিশ্লেষক। তাকে যুক্ত করে নিচ্ছি এবং তিনি তার কাছ থেকে যেটি জানতে চাই যে আমরা এই ব্যাপারটি নিয়ে প্রথম অংশে কথা বলছিলাম, মূল দাবি তো পূরণ হয়ে গেল, এখন ছাত্রদেরকে পড়ার টেবিলে ফেরার আহ্বান। আপনার মন্তব্য কি, এরপর কি? ধন্যবাদ আপনাকে। দেখুন, এই যে কোটা ব্যবস্থার মধ্য দিয়ে আমরা যে জায়গায় উপনীত হয়েছি, একটি ধ্বংসযজ্ঞে পরিণত করা হয়েছে দেশের মূল স্থাপনাগুলোকে। তার মধ্যে উন্নয়নের যে স্থাপনাগুলো সেগুলো একেবারেই, যে একটু আগে আমার নিজের বিটিভি দেখবার সুযোগ হয়েছিল, আমি বিস্মিত হয়েছি যে পুরো বিটিভি ভবনটি ভেঙে চুরে যে নাশকতা করা হয়েছে এটি অবর্ণনীয়। তো এই যে জায়গাটায় পৌঁছানো, আপনি যে সুনির্দিষ্টভাবে প্রস্তুতি করেছেন যে শিক্ষার্থীদের আন্দোলন এখন কি করণীয়, আমি মনে করি যে শিক্ষার্থীদেরও বড় রকমের দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে। রাষ্ট্রের কাছে যেমন তার মেধার স্বীকৃতি চাওয়া, রাষ্ট্রের কাছে যেমন চাকরির সুবিধা চাওয়া, তার নিজের নিশ্চয়তা বিধানের যে বিষয়টি সে সামনে নিয়ে এসছে সেটি যেমন অপরিহার্য, সে চাইতেই পারে, কিন্তু সমাজের কাছেও তার দায়বদ্ধতা আছে। কোনো কর্মসূচির কারণে যখন নাশকতা হয়, সেই নাশকতার দায় সে কতটুকু নিবে। শিক্ষার্থী হিসেবে তারও দাবি দেওয়ার পরিমণ্ডল সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এবং একটু আগে অভিভাবকের মতো করে আবুল হোসেন সাহেব যেভাবে বললেন যে আমাদেরও যার যেখানে ভুলভ্রান্তি আছে সেটি পরিশোধনের মধ্য দিয়ে আমাদের একটা সামনে আগানো, এবং শিক্ষার্থীরা তাদের যে নিজস্ব পরিমণ্ডল তার বাইরে কতটুকুন রোম্যান্টিসিজমে ভুগবে নাকি সে র্যাশনাল অ্যাটিটিউড করবে, এটিও ভাববার সময় হচ্ছে। সুতরাং
রাষ্ট্রের কাছে আমার চাইবার আছে ইতিমধ্যে যেসব ব্যবস্থা গৃহীত হয়েছে একেবারেই আদালতের যিনি প্রধান অভিভাবক, প্রধান বিচারপতি থেকে শুরু করে আইনমন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী নিজে এবং অন্যান্য সংশ্লিষ্ট সবাই সম্পৃক্ত হয়ে তাদের চাওয়ার একটি দ্রুত যে নিরসনটি করেছে, এরপরে এর সঙ্গেই একটু আগে আপনারা যে আলোচনা করছিলেন যে ডক্টর ইউনূসের মতো একজন নোবেল বিজয়ী, যিনি এই দেশ থেকে বড় হয়ে ওঠা, বেড়ে হয়ে ওঠা, তার প্রত্যয়, তার বহু কিছু এখানকার, অথচ তিনি অকস্মাৎ তার নিজের দেশের বিষয়ে বহির্দেশের যে সাহায্য সহযোগিতা চাইছেন, তাদের হস্তক্ষেপ কামনা করছেন, এটি খুবই অনাকাঙ্ক্ষিত। আমি তার মতো মানুষের কাছ থেকে এটি আশা করি না। এবং আমি সবসময় এটি নিজে খেয়াল করি যে একটি মানুষ, কখনো আমি তাকে 21শে ফেব্রুয়ারিতে শহীদ মিনারে যেতে দেখি না, আমি তাকে বিজয় দিবসে, আমাদের স্বাধীনতা দিবসে, আমাদের সাভার জাতীয় স্মৃতিসৌধে যেতে দেখি না। কেন তিনি যান না? এবং কোনো ক্রান্তিকালে আমি তার একটি শুভ চিন্তা অথবা যেটি পুরো জাতীয়তাবাদের ভাবনাকে তৈরি করে, তিনি তো মনে করছেন এটিই তার শুভচিন্তা, যে তিনি তো মনে করছেন যে এটিই তার শুভচিন্তার জায়গা, যে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে। না, আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি অন্য পক্ষের হস্তক্ষেপ কোন সময় চাইতে পারেন, এটি একেবারেই আভ্যন্তরীণ বিষয়, শান্তি শৃঙ্খলা নষ্ট। এখন এখানে আপনার মিরপুরে আমাদের যেই ধ্বংসযজ্ঞ, বিটিভিতে ধ্বংসযজ্ঞ, সেতু ভবনে ধ্বংসযজ্ঞ, সেখানে বিদেশি পক্ষের হস্তক্ষেপের জায়গাটা কোথায় আছে? এইখানে বিদেশি শক্তির, এটি কি এমন যে মিয়ানমার আমাদের উপরে আক্রমণ করেছে অথবা ভারত আক্রমণ করেছে তাই যদি হবে ডক্টর ইউনূস আজকে পর্যন্ত এই যে লক্ষ লক্ষ শরণার্থীকে বাংলাদেশে অনুপ্রবেশে বাধ্য করলো, এখানে যে আমাদের লক্ষ লক্ষ শরণার্থীকে আশ্রয় দিতে হলো, ওনার কি তখন মনে হয় না যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান করা দরকার? এরকম একটি জটিল বিষয়ে তার কি বক্তব্য ছিল? আজকে আভ্যন্তরীণ বিষয়ে কেন তিনি বহির্রাষ্ট্রের হস্তক্ষেপ কামনা করবেন? এটি আমি মনে করি তার মতো একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, যিনি নোবেল জয় করেছে, তার একটা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে, এই ঘটনার মধ্য দিয়ে তার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠবে। আপনার আলোচনার জায়গায় যদি আসি, ডক্টর মশিউর রহমান, আপনি উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক, কিন্তু এখন যদি ছাত্ররা তাদের মূল দাবি পাশ হওয়ার পরও ছাত্রদের আরও বেশ কিছু দাবি রয়েছে, সেই দাবির জন্য তারা যদি এখন আবারও মাঠে নামতে চায় বা আবারও তারা মনে করে যে না তাদের দাবি পূরণ হয়নি, সেই দায় আসলে কে নেবে? যতক্ষণ পর্যন্ত বিষয়গুলো যৌক্তিক, ততক্ষণ পর্যন্ত নানা আলোচনা শিক্ষার্থীদের সঙ্গে, আমরা সবসময় এটা তো ভাবি যে এখন যে তরুণ, যে শিক্ষার্থী, তার মধ্যে এক ধরনের উন্মাদনা থাকে, আবেগ থাকে। আমি বলি না তারা যৌক্তিক না, কিন্তু ধীরে ধীরে বয়সের সঙ্গে সঙ্গে তার মধ্যে যৌক্তিক আচরণের বা র্যাশনাল অ্যাটিটিউডটা ডেভেলপ করে। এখন কি আসলে তার অন্য যে দাবিগুলো, সে তার নিজের নিরাপত্তা খুঁজবে, কারণ একটা নির্দিষ্ট সময়ে যে বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে, ক্যাম্পাসগুলোতে যে দূরত্ব তাদের নিজেদের মধ্যে, এটি গণমাধ্যমে আমি আগেই বলেছিলাম যে শিক্ষার্থীরা আজকে আন্দোলন করছে, একদল আরেক দলকে বের করে দিচ্ছে, আবার হয়তোবা ঠিক এক সপ্তাহ পরে গণরুমে গিয়ে সেই শিক্ষার্থীরা একসঙ্গে থাকবে, একজন আরেকজনের মুখ দেখবে। আমরা তো চাই না তাদের মুখ দেখা দেখি বন্ধ হোক, তাদের মধ্যে দূরত্ব বাড়ুক। সুতরাং এখন যে অনিশ্চয়তাটা আছে সেটি হচ্ছে যে যেহেতু তাদের মধ্যে একটি কলহ এবং বিবাদমূলক অবস্থা তৈরি হয়েছে, সেটি দূরীভূত হওয়ার জন্য মূলত ক্যাম্পাসে এই জাতীয় অবস্থা, ঠিক এই সহিংস না, আরও অন্য সময় যে আন্দোলন বা শিক্ষার্থীদের এরকম সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক আন্দোলনগুলো হয়েছে, তার কিন্তু অনেক ক্ষেত্রেই সহাবস্থান এবং একটি সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, এগুলোই কিন্তু সমাধান ছিল। এখনও আমাদের সে পথেই যেতে হবে, কিন্তু সেক্ষেত্রে তাদের যদি আরও কিছু ছোটোখাটো বিষয় থাকে, তাদের যে মূল দাবি, প্রধান দাবি, সেটি যে রাষ্ট্রের সকলে মিলে সম্মিলিতভাবে অ্যাটেনশন দিয়েছে, এটি তো আমরা নিশ্চিত। এখন যে বিষয়গুলো আছে সেগুলো স্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, তারা নিজেরা তাদের শিক্ষার্থীদের সঙ্গে বসে, আমাদেরও দায়িত্ব আছে। আমি একজন শিক্ষক হিসেবে, আমি একজন উপাচার্য হিসেবে আমার দায়িত্ব রয়েছে। আমি মনে করি সব কিছু অন্যদের উপরে না দিয়ে এখন স্ব বিশ্ববিদ্যালয় তার শিক্ষার্থীদের, তার সকল শিক্ষার্থীকে কিভাবে করে একসঙ্গে এনে একেবারেই শিক্ষার অনুকূল পরিবেশে,
বিশ্ববিদ্যালয় খোলা তো নিঃসন্দেহে সরকার ইতিমধ্যে বলেছে, পরিবেশ কিছুটা উন্নত হলেই, আমি শিক্ষামন্ত্রী মহোদয়ের যে কথাটা শুনেছি যে পরিবেশ একটু উন্নত হলেই বিশ্ববিদ্যালয় গুলো, কারণ এটা সরকারও চাইবে, আমরা সবাই চাই যে তারা ক্লাসরুমে ফিরে যাক, পড়াশোনা করুক। যে মেধার কথা বলছে সেই মেধার তো চর্চা করতে হবে। মেধা চর্চার জন্য বিশ্ববিদ্যালয় খোলা অবশ্যই দরকার, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। জাহিদুল হাসান পিন্টু, আপনার কাছ থেকে ছোট্ট করে একটু মন্তব্য নিতে চাই, সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে আপনি কি বলবেন? না দেখেন, উনি আরেকটি দেশের মুখ্যমন্ত্রী, উনি ওনার অবস্থান থেকে এটা বলতেই পারেন, পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো মানুষের প্রতিবাদকারীর উপর যদি হামলা হয়, উনি ওনার অবস্থান থেকে, ওনার বিবেক থেকে সেটা বলতেই পারেন, কিন্তু সেখানে আরেকটি রাষ্ট্রের ভিতরে কি ঘটছে সেটার পরিপূর্ণ তথ্য নিয়ে তার বলা উচিত ছিল, মানে এক পেশেভাবে না বলা। এখন আবার ধরেন এই যে ডক্টর ইউনূস সাহেবেরও যে বক্তব্য আমরা পেলাম, উনি এখন প্যারিসে অবস্থান করছেন, প্যারিস থেকে একটি স্টেটমেন্ট দিয়েছেন, জাতিসংঘ সহ বিশ্ব নেতাদের প্রতি উনি আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন যে তোমরা যে যার অবস্থান থেকে ভূমিকা রাখো। এখন এই ভূমিকাটাকে আপনি হস্তক্ষেপ বলতে পারেন, এই ভূমিকাটা জাতিসংঘ বিবৃতি দিয়েও একটা ভূমিকা রাখতে পারে, কারণ জাতিসংঘ আর কী করবে, গাজায় তো আমরা দেখছি, তাই না? তো এই জায়গায় আমি মনে করি হ্যাঁ, একজন বিবেকমান মানুষ, যে কোনো বিবেকবান মানুষ যে কোনো আপনার প্রতিবাদকারীর উপর হামলার নিন্দা জানাতেই পারে, কিন্তু ইউনূস সাহেবের বিষয়টা নিয়ে বাংলাদেশে আলোচনা হওয়ার আরও কারণ উনি নিজেকে ভিকটিম মনে করেন। এখানে আপনাকে একটা ছোট্ট জিনিস মনে করিয়ে দিই, হ্যাঁ, সরকারের সঙ্গে তার একটি বিরোধ চলছে, সেটা তো দৃশ্যমান। হ্যাঁ, ওনার ওই রাগ ক্ষোভ থেকে বলতে পারেন, এখানে উনি যে নিরপেক্ষ, উনি যে বিবেক থেকে বলছেন সেটা আমার কাছে মনে হয় না। তার কারণ হলো আমার নিজের অভিজ্ঞতা আছে, এটা আজ থেকে প্রায় 20 বছর আগে 2004 সালের 21শে আগস্টের যে গ্রেনেড হামলা, এই ভয়াবহ হামলার নিন্দা জানানোর জন্য একটি উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই উদ্যোগটা হলো বিশিষ্ট ব্যক্তিদেরকে একটি যুক্ত বিবৃতি, বাংলাদেশে যারা বিশিষ্টজন আছেন সবাই মিলে যেন একটি যুক্ত বিবৃতি দেয় এই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। সেই বিবৃতিতে স্বাক্ষর আনার জন্য তার কাছে 2 দিন অ্যাপ্রোচ করার পরও তিনি ফিরিয়ে দিয়েছেন, শেষ পর্যন্ত উনি আর বিবৃতিতে সই করেন। এবং সেই বিষয়টি কিন্তু আমরা খেয়াল করছি, যেটি উপাচার্য বলছিলেন অধ্যাপক ডক্টর মশিউর রহমান, যে আমরা কিন্তু যে কোনো জাতীয় দিবসে আমরা কখনোই তাকে শহীদ মিনার, সেটা তার চেতনা, জাতীয়তাবোধ তার ভিন্ন হইতে পারে। আমি বলছি, আমি যদি বিবেকবান হই, আপনার উপর আঘাত হানলেও আমি যদি প্রতিবাদ করি, মশিউরের উপর আঘাত হানলেও প্রতিবাদ করতে হবে। মানে আমি বলতে চাচ্ছি যে আমার তো পক্ষ দেখে প্রতিবাদ করার কথা না। এখন বেছে বেছে প্রতিবাদ যিনি করবেন করতে পারেন, যে আমি বিষয়টি হয়তো বা কিছুটা রাজনীতি, সার্বজনীন হয়ে উঠে না, সার্বজনীন নয়। আমরা একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর ফিরবো আবার এই আলাপে। দর্শক সাথে থাকবেন নিশ্চয়ই একাত্তর সংযোগের। বিরতির পর আবার ফেরত এলাম একাত্তর সংযোগে। দর্শক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমাদের সাথে আলোচনায় রয়েছেন অধ্যাপক ডক্টর মশিউর রহমান, উপাচার্য, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং জাহিদুল আহসান পিন্টু, সম্পাদক, ডিবিসি নিউজ। দুজনই সাথে রয়েছেন এবং দর্শক আপনারাও রয়েছেন। শেষ অংশে রয়েছি আমরা। একটি বিষয়, একটি হচ্ছে রাস্তায় শান্তি, জনজীবনে শান্তি, এবং দুটো বিষয়ই অবশ্যই কাম্য। কারণ এই গত কয়েকদিনে নানা রকম অস্থিরতার মধ্য দিয়ে যাওয়ার কারণে একদিকে অর্থনীতি ক্ষতিগ্রস্ত, কেউ বলছেন বিদেশে ইমেজ ক্ষতিগ্রস্ত করার জন্য সকলে উঠে পড়ে লেগেছেন। আসলে এখন করণীয় কি? কারফিউ তো ধীরে ধীরে শিথিল হয়ে আসছে, ইন্টারনেট সংযোগও আজকে রাত থেকে ফেরত আসবে। জাহিদুল হাসান পিন্টু, এখন এই মুহূর্তে সকল পক্ষের করণীয় কি রয়েছে? দেখেন, আমি তো মনে করব প্রাথমিক দায়িত্ব হবে এই ধরনের ঘটনা ঘটল কেন, এটার চুলচেরা বিশ্লেষণ করা, কার দায় কতটুকু, কেন হচ্ছে। আগে এই বাংলাদেশে আমি দেখেছি বিভিন্ন সময় আপনার কোনো দাবি দাওয়া উঠলে খুব সহজেই আলাপ আলোচনা করে সমাধান করা হতো, অথবা আপনি সর্বশেষ ইয়েটা যদি দেখেন, যে আমাদের যোগাযোগ মন্ত্রী বললেন যে সারা দেশে অটোরিকশা চলবে না, কি চলবে না বললেন না, প্রাইম মিনিস্টার কিন্তু সাথে সাথে এটার সমাধান করে দিলেন। হ্যাঁ, এই এখন আমার মনে হয় আমাদের ভুলভ্রান্তিগুলো সরকারের, প্রশাসনের, পুলিশের, আওয়ামী লীগের, যার যেখানে যে দায়িত্ব ছিল সেই দায়িত্বগুলো সে ঠিকঠাক মতো পালন করেছে কিনা এটার একটি চুলচেরা বিশ্লেষণ করে, নির্মোহ পর্যালোচনা করে বা আত্মসমালোচনা করা দরকার। এটা একটা। দ্বিতীয়ত, এই ধরনের সিচুয়েশন যেন আর না হয়, মানুষের ক্ষোভ কেন, অথবা আন্দোলনকারীদের
বা প্রকৃত শিক্ষার্থী যারা, আমি আন্দোলনকারী বলছি, রাজপথে যারা ভাঙচুর করেছে তারা আন্দোলনকারী না, তারা ধ্বংস বা মিসক্রিয়েন্ট। তারা এই মিসক্রিয়েন্টদের কথা বলছি না, আমি বলছি সাধারণ শিক্ষার্থী যারা, যে শিক্ষার্থীদের মনের কথাটা, ভিতরের কথাটা অনুধাবন করার মতো ক্ষমতা কি সরকারের মধ্যে বা নীতি নির্ধারকদের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে ছিল না, এইগুলো বের করা, যেন কেন আমি রাস্তায় নামলাম। অথবা আজকে আপনি বলছেন যে শান্তি প্রতিষ্ঠা, হ্যাঁ আপাতত আমরা শান্তি প্রতিষ্ঠা করেছি কিভাবে? সরকার করেছে কিন্তু সেনাবাহিনীকে মাঠে নামিয়ে। কেন সেনাবাহিনীকে মাঠে নামাতে হলো, সেই সিচুয়েশন কেন তৈরি হলো, এটারও একটা বিশ্লেষণ দরকার। আরেকটা এখানে আসবে, ভবিষ্যতে কি আপনার মনে করছেন যে শান্তি পার্মানেন্টলি শান্তি ফিরে আসলো আজকের এই ঘটনার মধ্যে দিয়ে? আমি তো মনে করি না। আবার সুযোগ খুঁজবে, আবার নাশকতাকারীরা সুযোগ খুঁজবে, আবার সরকারেরও কোনো আচরণে বা সরকারের ভিতরে যে দুর্নীতির প্রশ্নগুলো আছে বা কারো এক্সেসিভ আচরণের বিষয় আছে, এই বিষয়গুলোকে অ্যাড্রেস করা দরকার। নয়তো এই আপনার রাজনৈতিক দলগুলো হয়তো আবার আন্দোলন করবে, আন্দোলনের নামে আবার এই নাশকতাকারী, আবার নাশকতা, কারণ সুযোগ সন্ধানী দল কিন্তু এখন থাকবে। এখন এইবার তো রাজনৈতিক দলও এর মধ্যে জড়িত ছিল, এমন তো না যে শুধু আমি মিসক্রিয়েন্টের কথা বলছি, কিন্তু এই মিসক্রিয়েন্টগুলোকে প্যাট্রোনাইজ কে করেছে, মিসক্রিয়েন্টগুলোকে আর্থিক সাহায্য কে দিয়েছে, মিসক্রিয়েন্টগুলোকে কে আপনার লিডারশিপ দিয়েছে, রাজনৈতিক শক্তি দিয়েছে। কিন্তু ভবিষ্যতে যে দিবে না এর নিশ্চয়তা আপনি দিতে পারি না। এই কারণে যেন দাবিগুলো বা মানুষের ক্ষোভগুলো প্রশমনের ব্যবস্থাটা করতে হবে। জাহিদুল হাসান পিন্টু আপনি আছেন, অধ্যাপক ডক্টর মশিউর রহমান। জাহিদুল হাসান পিন্টু বলছিলেন আত্মসমালোচনার জায়গা, এবং একই সঙ্গে শুধুমাত্র দুর্বৃত্তদের বিচার নয়, পাশাপাশি নিজেদের কারো কোনো ভুল ছিল কিনা সেই বিষয়টিও সামনে নিয়ে আসার। নিঃসন্দেহে এ জাতীয় ঘটনাগুলোর সময়ে বিশেষ করে এবারে যে সহিংস রূপ নিল সেটির কারণ অনুসন্ধান করতে হবে, এবং এই সমস্যাটির যে উৎস বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যখন শুরু হয়েছে, সেখানে দায়িত্ব আমরা শিক্ষক হিসেবে আমরা যেখানে দায়িত্ব পালন করছি প্রশাসনে, তাদেরও যেমন নিতে হবে। আমরা সংযোগগুলো যথার্থভাবে করতে পেরেছি কিনা, আমাদের মনিটরিং প্রপার ছিল কিনা, ক্যাম্পাসগুলোতে অস্থিরতা বা ছাত্র রাজনীতির ধরন প্রকৃতি, সেগুলো নিয়েও নিজেদের বিচার বিশ্লেষণ যথেষ্ট প্রয়োজন আছে। এবং আমি এটি স্বল্প মেয়াদে হয়তো বা কিছু ভাবনা, কিন্তু একই সঙ্গে আমাদের এই পর্যালোচনায় রাখতে হবে যে এই জাতীয় সহিংসতা কিন্তু বাংলাদেশে প্রথম না, নানা রূপে ফিরে ফিরে আসে। আমরা জানি যে সবগুলো জেলায় একসঙ্গে জঙ্গি হামলা হয়েছে, এখানে রমনার বটমূলে হামলা হয়েছে, এখানে 21শে আগস্ট হয়েছে, এখানে আপনি উদীচীর অনুষ্ঠানে হামলা হয়েছে, আমরা এমনকি হোলি আর্টিজানে যে হামলা, অর্থাৎ সময়ে সময়ে জঙ্গিবাদের উত্থান, এরকম অরাজকতার অভিজ্ঞতা কিন্তু আমাদের আগেও আছে। এখন এটি নতুন রূপে এবং ভয়াবহ রূপে আরও অনেক বেশি পরিকল্পিত উপায় একটি নাশকতা। সুতরাং এর যে যোগসূত্রতা নির্ধারণ সেটি যে খুব কঠিন কাজ তা নয়, একটি কাঠামোগত সংস্কার খুব প্রয়োজন হবে। অর্থাৎ এই যে আজকে মেধার দাবিতে যে শুধুমাত্র বিসিএস কর্মকর্তা হওয়ার যে জায়গাটি তৈরি হয়েছে, এবং এই যে শিক্ষকদের আন্দোলনও যে কারণে গড়ে উঠেছে, আমি মনে করি প্রশাসনিক চাকরির ক্ষেত্রে একটি বড় সংস্কার যদি না হয়, সংস্কারের প্রয়োজন রয়েছে। মেধাবীরা যেন গবেষণা ভিত্তিক সমাজ, জ্ঞান ভিত্তিক সমাজটাকে প্রায়োরিটি দেয় একটি প্রশাসন নির্ভর বাংলাদেশ তৈরি হওয়ার বদলে। এটি একটা বড় সংস্কার। নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ জানাই, জাহিদুল হাসান পিন্টু এবং অধ্যাপক ডক্টর মশিউর রহমান, দুজনকে ধন্যবাদ জানাই। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আলোচকরা বারবার একটি প্রশ্ন বলছিলেন, কাঠামোগত সংস্কার প্রয়োজন। যে সংস্কারের কথা আমরা বিভিন্ন ধাপে শুনছি, এবং বারবার জঙ্গি গোষ্ঠী কিন্তু নিজেদের অবস্থানকে উল্লেখ করছে, হয়তোবা সমন্বয় আর সংস্কারের অভাবেই নিজেদের অবস্থানকে বা উস্কে দেওয়ার চেষ্টা করছে, পরিষ্কার করার চেষ্টা করছে। নিশ্চয়ই রাষ্ট্র এই বিষয়টি নজরের সাথে দেখবে, এবং ভবিষ্যতে একটি অশান্ত বাংলাদেশ কখনোই আমরা চাই না। শান্তি প্রতিষ্ঠিত হোক সকলের মাঝে, সেই প্রত্যাশা রেখে আজ শেষ করব। সবাইকে শুভরাত্রি।